আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটি ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে এই ক্লাসটি বেশ মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটি জটিল একটি গ্রামার। এর পিছনে কারণ হচ্ছে এখানে অনেকগুলো রুলস থাকে। তারপর হচ্ছে আরেকটি কারণটি কঠিন হয়ে পড়ে, যেমন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাই বা কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ড, আবার কম্পাউন্ডকে সিম্পল। কিন্তু আমরা যদি এই সবগুলো একসাথে দেখি তাহলে এই গ্রামারটিকে সহজে আমরা আয়ত্ত করতে পারবো। আমি আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গ্রামারটিকে ভালো করে দেখো, তাহলে এই গ্রামারটিকে আয়ত্ত করতে পারবে। তাহলে আমি প্রথম যে রুলসটা আছে সেই রুলসটাতে আমি চলে যাচ্ছি এবং চেষ্টা করেছি সহজভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য। প্রথমে আমরা ব্যাখ্যা করছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে আমাদের এই গ্রামারটিকে বোঝার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সেন্টেন্স গুলোকে চিনতে হবে, যে সিম্পল সেন্টেন্স কি, তারপর কমপ্লেক্স সেন্টেন্সটা কি এবং কম্পাউন্ড সেন্টেন্সটা কি, এবং তারা এই সেন্টেন্সের প্যাটার্ন গুলো কেমন এবং কিভাবে গঠিত হয়, এই জিনিসটাকে আমাদেরকে সহজে জানতে হবে বা বুঝতে হবে। প্রথমে হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আমরা প্রথমে বলি সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে। একটা ক্লজকে আমরা একটা সেন্টেন্স হিসেবে বিবেচনা করতে পারি। আমি আবারও বলি, একটা ক্লজ, আমি বারবার আমাদের এখানে ক্লজ আসবে এবং ফ্রেজ আসবে। আমরা একটা ক্লজকে আমরা একটা ক্লজকে আমরা একটা সেন্টেন্স হিসেবে কল্পনা করতে পারি। যেমন আমরা একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, তাহলে আমরা ওইটাকে সাবজেক্ট ভার্ব এবং কমপ্লিমেন্ট বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে আমরা এটাকে সেন্টেন্স বলি। এরকম ভাবে আমরা ক্লজ বলতে একটা সাবজেক্ট বা একটা ফাইনাইট ভার্ব থাকলে আমরা ওই সেন্টেন্সটাকে আমরা একটা ক্লজ হিসেবে পরিচিত করি। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে একটা সিঙ্গেল ক্লজ থাকবে। সিঙ্গেল ক্লজ গঠিত হবে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দিয়ে। আমি দেখাচ্ছি একটু, এই যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে আমরা তাকে একটা সিঙ্গেল ক্লজ বলতে পারি বা একটা সেন্টেন্স বলতে পারি। তাহলে প্রথমে আমি এরপর আমি একটা উদাহরণ যাচ্ছি, যেমন সিয়াম রিডস এ স্টোরি। এই যে পুরো এটা একটি ক্লজ। এটা কেন আমরা একটা ক্লজ বলবো, আমরা এটাকে একটা সেন্টেন্সও বলতে পারি। কেন এটাকে আমরা একটা ক্লজ বলবো, কারণ এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। দেখুন যে এই যে সিয়াম, যে সাবজেক্ট, সিয়াম যে শব্দটা আছে এটা একটা সাবজেক্ট এবং রিডস যে শব্দটা আছে এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটি ক্লজ। এরপর আমরা চলে যাব যে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে চিনবো, তাহলে আমরা আগে পরিচিত একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকলে আমরা এটাকে ক্লজ বলি। আর কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, মানে একের অধিক ক্লজ থাকে। এখানে দুইটা তিনটা ক্লজ থাকতে পারে। সাধারণত আমরা দুইটা ক্লজ নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে দেখে থাকি বেশি। তাহলে এখানে একের অধিক ক্লজ থাকবে, তার মানে একটা সাবজেক্ট, একের অধিক সাবজেক্ট এবং একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে, এবং এই সাবজেক্ট এবং ক্লজ গুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন বা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আমি একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। এখানে এই যে ইউ ওয়ার্ক হার্ড এটা একটি ক্লজ। আমি একটু ব্যাখ্যা করে দেখাই, যে ইউ ওয়ার্ক হার্ড এটা একটা ক্লজ, আর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম এটা আরেকটা ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজ আছে। এখানে কয়টা ক্লজ আছে, এখানে দুইটা ক্লজ আছে। এই দুইটা ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন, এই যে ইফ যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে এটা দ্বারা যুক্ত। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এই যে সেন্টেন্স গুলো আছে, যখন দুটি ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। এই যে কে নির্দেশ করছে। এরপর আমরা কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন বা কনজাংশন সম্পর্কিত ধারণা নেই। এই যে আমাদের শুরুতে আমরা বলি, এই যে প্রথম উপরের যেই কয়টা কনজাংশন আছে এই কনজাংশন গুলো দুটি ক্লজের মধ্যেও বসতে পারে এবং দুটো ক্লজের শুরুতেও বসতে পারে। আমি আবারও বলি, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দুটি ক্লজের মধ্যেও বসতে পারে এবং দুটি ক্লজের শুরুতেও বসতে পারে। তাহলে সবসময় এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মাঝখানেও বসে এবং তারা দুটি ক্লজের শুরুতেও বসে থাকে।
এরপর আমরা দেখা এই যে এই ক্লজগুলো দ্বিতীয় যে ক্লজগুলো আছে মাঝখানের সারিতে, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো সবসময় দুটি ক্লজের মাঝখানে বসে। সবসময় এরা কখনো আগে বসতে পারে না, এরা সবসময় দুটি ক্লজের মাঝখানে বসবে। এরপর হু ইজ দ্যাট, এটা যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো নাউন থাকে, নাউনকে মডিফাই করার জন্য নতুন একটি ক্লজ তৈরি হয়, সেই ক্লজ তৈরি করার সময় এই হু ইজ দ্যাট আসে। যখন ব্যক্তি হয় তখন হু, যখন বস্তু হয় তখন আমরা হুইচ ব্যবহার করি। এরপর অ্যান্ড অর বাট, আমরা যখন আমরা কোনো কম্পাউন্ড সেন্টেন্স করি, কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়? দুটি ক্লজ, একাধিক ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেন ক্লজ থাকবে অবশ্যই, তারপর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা আংশিক ক্লজ থাকবে, তখন আমরা এটাকে কম্পাউন্ড, এবং এই কম্পাউন্ড সেন্টেন্স গুলো অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত থাকবে। আমি আবারও বলি, একটা মেন ক্লজ থাকবে এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা আংশিক ক্লজ বুঝাই। আমি আবারও বলি, পুরো ক্লজ না, এই পুরো ক্লজটাকে ভেঙে আমরা একটা আংশিক একটা ক্লজ তৈরি করি, ওইটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এই আংশিক ক্লজটা ব্যবহার করা যায়। সে কারণে যখন এই আংশিক ক্লজ এবং একটি মেইন ক্লজ অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত থাকবে, তখন আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আমি এখানে উদাহরণ দিয়েছি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। হি ইজ পোর এটা একটি ক্লজ, হি ইজ অনেস্ট এটা আরেকটি ক্লজ। এই দুটি ক্লজ বাট দ্বারা যুক্ত, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আংশিক ক্লজটা কি? আমি যদি বলি হি ইজ পোর বাট অনেস্ট, এই যে হি ইজ না ব্যবহার করি, যদিও আগের সেন্টেন্সে আমরা হি ইজ আছে, পরের যে ক্লজটা আছে এখানে হি ইজ না ব্যবহার করে শুধুমাত্র অনেস্ট ব্যবহার করি, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়। তখন আমরা বলতে পারি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে পারি। তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এটা যেমন হয়, আবার হি ইজ পোর বাট অনেস্ট এটাও কম্পাউন্ড সেন্টেন্স হয়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু গ্রামার আমাদের প্রয়োজন পড়ে। এর মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট এবং এর পজিটিভ, যেমন আই, মাই, উই, আওয়ার, হি, হিজ, এই সাবজেক্টের পজিটিভ গুলো আমাদের জানা থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি করা, যেমন টু বি ভার্ব আছে, টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ এরকে আমাদের সামনে থাকে তখন একে নাউন করার জন্য বিং, টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড কে হ্যাভিং, টু ডু কে ডুইং, এবং রাইট টু যে মূল ভার্বগুলো আছে, প্রিন্সিপাল ভার্বগুলো আছে, প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। এখন কথা হচ্ছে, কেন আমাদের যখন আমরা কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করতে যাই তখন আমাদের এই নাউনগুলো বা ভার্বের সাথে নাউনগুলো আমাদের প্রয়োজন পড়ে। এরপর এখন আমরা চলে আসছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমি দাঁড় করিয়েছি যে কমপ্লেক্স, এই যে দেখুন আমাদের পুরোটা সময় আমাদের এই যে প্রথমে থাকবে আমাদের কমপ্লেক্স, তারপর আমাদের সিম্পল, তারপর হচ্ছে কম্পাউন্ড। প্রথমে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব এবং সিম্পল বা কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ড করব। এখন হচ্ছে আমাদের এই সিম্পল করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বা কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সের যে কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেটিং যে কনজাংশন গুলো থাকে, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো থেকে আমরা সিম্পল এবং কম্পাউন্ড তৈরি করব। যেমন দো, অল দো, আমি আবার দেখাই, এখানে আছে কি দো বা অল দো, এই যে দো, অল দো। যখন এটাকে আমরা সিম্পল করতে যাব তখন তার পরিবর্তে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করব, আর যখন এইটাকে আমরা কম্পাউন্ড করব তখন আমরা এটাকে বাট ব্যবহার করব। এখন কিভাবে ব্যবহার করব এই রুলস গুলো আমরা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আমরা চলে যাই সিম্পল। দো অলদো যুক্ত কমপ্লেক্সকে কিভাবে সিম্পল করব, এই যে আমরা প্রথমে চলে যাচ্ছি যে দো অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ বসে অথবা ডেসপাইট বসে, আমি ডেসপাইটটা লিখি নাই, ইনস্পাইট অফ বসে এবং তারপর পজিটিভ বসে। প্রথম ক্লজের যে সাবজেক্টটি থাকবে, যে প্রথম ক্লজের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটির পজিটিভ। এরপর হচ্ছে কি নাউন তৈরি করা। নাউন কিভাবে তৈরি করবো? ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন করব, অথবা যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের সাথে সেই অ্যাডজেক্টিভকে নাউন তৈরি করব, যেমন কাইন্ড, কাইন্ডনেস, পোর, পভার্টি, হ্যাপি, হ্যাপিনেস, এই ধরনের যে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা ওই অ্যাডজেক্টিভটাকে নাউন করে ফেলবো, তাহলে আমাদের হবে। আর যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বা মূল ভার্ব থাকে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা নাউন করতে পারি। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি, এটা হচ্ছে যে
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের যেই কাজটি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আমাদের যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকবে, যদি কোঅর্ডিনেট কনজাংশন সেন্টেন্সের শুরু থাকে তাহলে তারপরের ক্লজটাকে ভাঙতে হবে। যদি কোঅর্ডিনেট কনজাংশন দুটি ক্লজের মধ্যে থাকে তাহলে তারপরের ক্লজটাকে আমাদের ভাঙতে হবে। যেমন আমাদের এখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে দো দ্য ম্যান স্ট্রাগল হার্ড হি ওয়াজ আনহ্যাপি। আমি একটু দেখাই, দো দ্য ম্যান স্ট্রাগল হার্ড হি ওয়াজ আনহ্যাপি। Though the man struggled hard, he was unhappy. এখানে দো এর পরে দ্য ম্যান স্ট্রাগল হার্ড এটা বসেছে। এখন এই অংশটা আমরা এটাকে মাঝখানে রাখতে পারি কিভাবে, হি ওয়াজ আনহ্যাপি দো দ্য ম্যান স্ট্রাগল হার্ড। দেখেন আমরা এখন কিন্তু দোটাকে দুটো ক্লজের মাঝখানে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে দো যেখানে থাকুক, সেন্টেন্সের শুরুতে থাকুক, দো সেন্টেন্সের মাঝখানে থাকুক, যেখানে থাকুক, তারপরে ক্লজটাকে দ্য ম্যান স্ট্রাগল হার্ড, এই যে এই ক্লজটা আছে এই ক্লজটাকে আমাদের ভাঙতে হবে। আর দ্বিতীয় যে ক্লজটা থাকবে, এই যে কমার পরে যে ক্লজটা আছে সেই ক্লজটাকে আমাদের কোনোভাবেই হাত দেওয়া যাবে না। সিম্পল করার ক্ষেত্রে সেটা যেমন আছে তেমনই থাকবে। ওই ক্লজটাকে আমাদের কোনোভাবেই, সবগুলো ক্ষেত্রে যতগুলো রুলস আমাদের সামনে আসবে সবগুলোর ক্ষেত্রে সেম একই নিয়ম। কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকে সেই ক্লজটাকে আমাদের ভাঙতে হবে, তারপর দ্বিতীয় যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে আমাদের কোনোভাবেই হাত দেওয়া যাবে না। যেমন সো দ্যাট মাঝখানে বসে, তাহলে সো দ্যাট এর পরের ক্লজটাকে আমাদের ভাঙতে হবে। ইফ সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে তাহলে ইফ এর পরের ক্লজটাকে আমাদের ভাঙতে হবে। সেন্টেন্সের মাঝখানেও বসে কিন্তু যদি সেন্টেন্স শুরু থাকে তখন তাদের পরের ক্লজটাকে ভাঙতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, খেয়াল রাখলে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম ইজি হয়ে যাবে। এরপর এখন আমরা এই সেন্টেন্সটাকে আমরা এখন ক্লিয়ার করব, দো দ্য ম্যান স্ট্রাগল হার্ড হি ওয়াজ আনহ্যাপি। যে এইটাকে আমরা সিম্পল করব, কিভাবে সিম্পল করব, দোয়ের পরিবর্তে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করবো। এই যে আমরা ব্যবহার করেছি দোয়ের পরিবর্তে ইনস্পাইট অফ। তারপর হচ্ছে দ্য ম্যান, যেহেতু এটা পুরুষ হিসেবে বিবেচিত তার পরিবর্তে আমরা পজিটিভ হিজ ব্যবহার করেছি। এই যে সূত্রে আছে ইনস্পাইট অফ এর পরে হিজ বসে। তারপর হচ্ছে আমরা যে ভার্বটা আছে স্ট্রাগল, এটার পরিবর্তে আমরা আইএনজি ব্যবহার করছি, নাউন করেছি এবং হার্ড। এরপর বাকি যা আছে ঠিক যেমন আছে তেমনই থাকবে। দ্বিতীয় ক্লজ আমরা কোনোভাবে হাত দেওয়া যাবে না, তাহলে আমাদের এটা সিম্পল হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে, ইনস্পাইট অফ হিজ স্ট্রাগলিং হার্ড হি ওয়াজ আনহ্যাপি। হি ওয়াজ আনহ্যাপি, আমাদের দ্বিতীয় ক্লজটাকে ভেঙে ফেলেছি। এবার এটাকে কম্পাউন্ড করব কিভাবে, আমরা এই যে দো অলদো বা ইনস্পাইট অফ এগুলো উঠে যায় এবং দুটি ক্লজের মাঝখানে বাট বসে। সবসময় আমাদের মনে রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ক্লজের মাঝখানে এন্ড অর বাট বসবে, এন্ড অর বসবে, এটা সকল ক্ষেত্রে একই সেম একই রুলস। দ্য ম্যান স্ট্রাগল হার্ড, এই যে প্রথম ক্লজটা যেমন আছে তেমন থাকবে, তারপর দুটি ক্লজের মাঝখানে বাট বসবে, বাট হি ওয়াজ আনহ্যাপি, এখানে ওয়াজ হবে। তারপর আমরা পরের সেন্টেন্সে চলে যাই। আরেকটা উদাহরণ দিয়েছি, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। এটাকে যদি আমরা সিম্পল করি, দোর পরিবর্তে ইনস্পাইট অফ হি এর পরিবর্তে হিজ, তারপর হচ্ছে পোর। এবার দেখেন আমরা ইজ কে বিং না করে আমরা পোর যে অ্যাডজেক্টিভটা ছিল সেটাকে আমরা নাউন করেছি প্রপার্টি। তাহলে ইনস্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। তারপর আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যে এটা কম্পাউন্ড কিভাবে করব, হি ইজ পোর, তারপর দুটি ক্লজের মাঝখানে বাট হ্যাপি, হি ইজ পোর বাট হ্যাপি। এই যে আমরা বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে পারি। ওই যে পুরো সেন্টেন্সটি না লিখে শুধুমাত্র হ্যাপি ব্যবহার করলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করে। তাহলে আমরা হি ইজ পোর বাট হ্যাপি এটা হয়, অথবা হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি এটাও হয়, এতে কোনো সমস্যা নেই। আমি একটু দাগ দিতেছি, হি ইজ পোর এই যে হি ইজ পোর বাট হ্যাপি, আবার হি ইজ পোর বাট হি ইজ, দেখেন এখানে আমরা পুরো একটি ক্লজ ব্যবহার করেছি আর এখানে আংশিক ক্লজ ব্যবহার করেছি, উপরটায় আংশিক ক্লজ, বাটের পর শুধু হ্যাপি ব্যবহার করছি আর পরটায় হি ইজ হ্যাপি। এই দুই ভাবে করা যায়, কোনো সমস্যা নেই। যদি সাবজেক্ট এবং ভার্ব মিলে যায় অংশটুকু বাদ দিয়ে আমরা শুধুমাত্র শব্দটা নিলে আমাদের এই ক্ষেত্রে কম্পাউন্ড হয়ে যায়। এরপর আমরা পরের সেন্টেন্সে পরের নিয়মটা চলে যাই। এরপরে পরবর্তী নিয়মটা হচ্ছে ইফ। ইফ এর পরিবর্তে
ইফ এর পরিবর্তে আমরা যখন এটাকে সিম্পল করব, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, মানে ইফ এর পরিবর্তে বাই হবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। ইফ ইউ রিড মোর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। দ্বিতীয় যে ক্লজটা আছে এই ক্লজটাকে আমরা টাচই করব না। তাহলে কি থাকে, ইফ এর পরিবর্তে বাই, ভার্বের সাথে আইএনজি, এই যে বাই, আমরা একটু দেখাই, এই যে ইফ এর পরিবর্তে আমরা বাই ব্যবহার করেছি, তারপরে যে মূল ভার্বটা এই যে রিড, রিডের পরিবর্তে রিডিং, তারপর হচ্ছে বাকি যা আছে তার আর কোনো চেঞ্জ হবে, রিডিং মোর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। তারপর পরেরটা কিভাবে কম্পাউন্ড করবো, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড ইম্পারেটিভ প্লাস এন্ড। এখানে আমরা ইম্পারেটিভ প্লাস এন্ড ব্যবহার করব, মানে প্রথম যে ক্লজটা থাকবে ইফ এর পরে যে ক্লজটা থাকবে এটা আমরা দেখাই, ইফ এর সাথে যে ক্লজটা থাকবে, ইফ এর সাথে এই যে ইউ রিড মোর, তাহলে এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে এটা দাঁড়ায় হচ্ছে, যদি আমরা এটাকে ইম্পারেটিভ করি তাহলে এটা দাঁড়ায় হচ্ছে রিড মোর। প্রথম যে আমাদের ক্লজটা আছে এই ক্লজটাকে ভাঙলে ইম্পারেটিভ ফর্ম যদি তারা করে তাহলে শুধু দাঁড়ায় রিড মোর। আমি আবার একটু দেখাই, এই যে শুধু রিড মোর এতটুকু নিলে ইম্পারেটিভ হয়ে যাচ্ছে। পরে এই কমার পরিবর্তে এন্ড বসবে, এই যে এন্ড আমরা বলেছি যে পরে পরবর্তী এন্ড বসবে প্লাস বাকি অংশ দিলেই হবে, মানে দ্বিতীয় যে ক্লজটা আছে ক্লজটা ব্যবহার করলেই কম্পাউন্ড হয়ে যাবে। এখানে আমরা আরেকটা উদাহরণ ব্যবহার করছি, ইউ ক্যান প্রসপার ইন লাইফ ইফ ইউ গো টু স্কুল রেগুলারলি। এখানে দেখেন আমরা স্টুডেন্ট, এখানে দেখো আমরা যে ক্লাসটা করেছি এটা ইফটা এবার দুটো ক্লজের মাঝখানে বসেছে। যদি ইফ দুটি ক্লজের মাঝখানে বসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, তাহলে ইফ এর পরের ক্লজটাকে আমাদের এখানে ভাঙতে হবে। তাহলে ইফ এর ক্লজটা ভাঙলে ইফ এর পরিবর্তে আমরা বাই ব্যবহার করব, বাই, এই যে দেখো ইফ এর পরিবর্তে আমরা বাই বসিয়েছি, প্লাস পরে ভার্বের সাথে আইএনজি, পরে বাকি যা আছে তাই যেমন আছে ঠিক তেমনই, কোনো চেঞ্জ হবে না। তাহলে বাই গোয়িং টু স্কুল রেগুলারলি ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। তারপর কম্পাউন্ড করার ক্ষেত্রে এই যে ইফ এর পরের যে সেন্টেন্সটা আছে ওটাকে আমাদের ইম্পারেটিভ করতে হবে। তাহলে গো টু স্কুল রেগুলারলি অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এই যে আমরা দেখিয়েছি যে গো টু স্কুল রেগুলারলি আমরা ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ইফ এর দুই ধরনের হয়, একটা হচ্ছে ইফ প্লাস পজিটিভ, আমরা আগে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ইফ প্লাস পজিটিভ, এবং এখন আমরা যেটা করছি ইফ প্লাস নেগেটিভ বা ইফ, এটাকে আরেকটা নাম হচ্ছে আনলেস, ইফ নট বা আনলেস। এই যে আমি দেখিয়ে দিই একটু, ইফ নট বা আনলেস। আর এটার পরিবর্তে সিম্পল যখন করব তখন এটার পরিবর্তে ইফ বা আনলেসের, ইফ নট বা আনলেসের পরিবর্তে উইদাউট, তারপর ভার্বের সাথে আইএনজি, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আগের মতো ইম্পারেটিভ হবে এবং অর যুক্ত হবে। আগে এন্ড যুক্ত হয়েছিল, এখন এবারে অর যুক্ত হবে। তাহলে আমরা এটা কিভাবে করব, পাশে রুলস দেওয়া আছে, রুলসটা ভালো করে খেয়াল করে এখন আমরা করছি। প্রথমে আনলেস ইউ রিড মোর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমি আবার বলি, আনলেস ইউ রিড মোর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এই আনলেসের পরিবর্তে আমরা ব্যবহার করেছি উইদাউট, আর যে ভার্ব আছে রিড, রিডের পরিবর্তে রিডিং, তারপর যা আছে হুবহু তাই। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমি আবার পড়ি, উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এটা কম্পাউন্ড কিভাবে করবো, কম্পাউন্ড হচ্ছে দুটি ক্লজের মাঝখানে প্রথমে ইম্পারেটিভ ঠিক থাকবে এবং দুটি ক্লজের মাঝখানে আমরা অর ব্যবহার করব। রিড মোর অর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমি আবার বলি, রিড মোর অর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এখানে আমরা আরেকটি উদাহরণ ব্যবহার করেছি, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ গো টু স্কুল রেগুলারলি। এবার আমরা আনলেসটা আগে ব্যবহার করেছি, কিন্তু এটাকে যখন সিম্পল করব তখন আমরা আনলেস এর পরিবর্তে উইদাউট ব্যবহার করব, মানে ওই ক্লজটাকে আমরা আগে নিয়ে আসবো। উইদাউট গোয়িং টু স্কুল রেগুলারলি ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এই যে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা দেখিয়েছি, এই যে উইদাউট গোয়িং টু স্কুল রেগুলারলি ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তারপরে আমরা আর যে কাজটা করতে পারি এটা হচ্ছে কম্পাউন্ড করার ক্ষেত্রে এই দুটি ক্লজের মাঝখানে অর ব্যবহার করবো। এই যে দুটি ক্লজের মাঝখানে আমরা অর ব্যবহার করেছি, দুটি ক্লজের মাঝখানে অর। গো টু স্কুল রেগুলারলি অর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এই যে গো টু স্কুল রেগুলারলি, এই যে আমরা আনলেস ইউ গো টু স্কুল, আমি আবার একটু দেখাই, আনলেস ইউ গো টু স্কুল রেগুলারলি। এই যে আমরা এখানে যেই এই ক্লজটা আছে আনলেস এর পরে ওইটাকে আমরা ইম্পারেটিভ করব, গো টু স্কুল রেগুলারলি অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। দ্বিতীয় ক্লজটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে।
এরপর আমরা একটু দ্রুত চলবো সামনে, কারণ আমরা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছি কিভাবে ক্লজগুলোকে সামনে আনতে হয়, কিভাবে পিছনে নিতে হয়। আহ, এবার আমরা সোদেটের পরিবর্তে আমরা টু ব্যবহার করব। টু এর পরে সরাসরি ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। এখন সোদেটটা কোথায় বসে? সোদেটটা সবসময় দুটি ক্লজের মাঝখানে বসে। তাহলে প্রথম ক্লজটাকে আমরা যেমন আছে ঠিক তেমনই থাকবে, এবং সোদেটের পরিবর্তে টু ব্যবহার করব, এবং এরপর সরাসরি ভার্ব। তাহলে আমরা এই যে এই সোদেটের পরিবর্তে টু ব্যবহার করবো, এবং সরাসরি ভার্বটা মানে সাবজেক্ট ক্যান বাদ দিয়ে শুধু পাস ইন দ্য এক্সাম এতটুকু ব্যবহার করলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা কি সিম্পল হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখাই, ইউ রিড মোর টু পাস ইন দ্য এক্সাম, শেষ। এখন কম্পাউন্ড কিভাবে করবো? এই সো দ্যাট এর পরিবর্তে আমরা শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করব। সো দ্যাট এর পরিবর্তে কি ব্যবহার করব? শুধুমাত্র আমরা এখানে অ্যান্ড ব্যবহার করবো, তাহলে আমাদের কম্পাউন্ড হয়ে গেছে। ইউ রিড মোর অ্যান্ড সো ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, অথবা অ্যান্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। সো ডট ডট দ্যাট, সো ডট দ্যাট ক্ষেত্রে সেম নিয়ম, শুধু সো এর পরিবর্তে আমরা এখানে সো এর পরিবর্তে আমরা এখানে প্রথমে টু ব্যবহার করব। আমি একটু দেখাই, সো এর পরিবর্তে আমরা টু ব্যবহার করব, এবং দ্যাট এর পরিবর্তে আমরা টু ব্যবহার করব। আমি আবার বলি, সো এর পরিবর্তে টু, আর দ্যাট এর পরিবর্তে টু, আর এর টু এর পর সরাসরি আগের মতোই ভার্ব ওয়ান ব্যবহার করবো এবং বাকি অংশ ব্যবহার করব। তাহলে আমাদের হয়ে গেছে। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সো সো এর জায়গায় বা টু এর জায়গায় আমরা সো ব্যবহার করব, এবং টু এর জায়গায় বা দ্যাট এর জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করব, আর বাকি ক্লজটাকে লিখলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে আমরা দেখাই, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তাহলে আমরা দ্য ওল্ড ম্যান ওয়াজ টু, এই যে সো এর জায়গায় আমরা টু ব্যবহার করেছি, তারপরে হচ্ছে উইক অ্যাডজেক্টিভটা, আর দ্যাট এর জায়গায় টু, এরপর সরাসরি ভার্ব চলে যাবে। এরপর সরাসরি আমি আবার একটু দেখাই, এই যে সো এর জায়গায় আমরা টু ব্যবহার করেছি, টু, আর দ্যাট এর পরিবর্তে আমরা টু ব্যবহার করেছি, এবং আরেকটা জিনিস দেখাই, এই যে পরে সাবজেক্ট এবং ভার্ব না হয় সরাসরি ভার্ব, এই যে ভার্ব, এই ভার্বটা ব্যবহার করেছি। তাহলে আমাদের সিম্পল। তার মানে প্রথম ক্লজটা যেমন আছে সেই ঠিক তেমনই থাকবে, এবং দ্বিতীয় ক্লজটাকে আমরা ভেঙে দিব। এরপর আমরা কম্পাউন্ডটা কিভাবে করব? কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট, এই যে টু এর জায়গায় বা সো এর জায়গায় সো রাখবো, সো ব্যবহার করব, তারপর অ্যাডজেক্টিভটা ব্যবহার করব, আর টু এর জায়গায় হচ্ছে অ্যান্ড, যে টুটা আছে আমি একটু দেখাই, এই যে এই টু বা সো এর পরিবর্তে এখানে আমরা সো ব্যবহার করব, তারপর অ্যাডজেক্টিভটা আছে, তারপর হচ্ছে এই টু এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব অ্যান্ড, টু এর পরিবর্তে অ্যান্ড ব্যবহার করব, তারপর বাকি যে পুরো ক্লজটা আছে পুরো ক্লজটাকে লিখলে আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে। আগের নিয়ম কি অনুসরণ করলে হবে। এবার হয় সিন্স অ্যাজ, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার ক্ষেত্রে চার ধরনের হয় সিন্স অ্যাজ পাই। যদি প্রথম রুলসটা হচ্ছে আমাদের, যদি হয় সিন্স অ্যাজ দ্বারা কারণ বোঝায় তাহলে বিকজ অফ, আর আমরা জানি দেখেছি যে আগে অফ এর পরে পজিটিভ বসে এবং বারোর সাথে আইএনজি, তারপর বাকি অংশ বসলে হয়ে যায়। আগের যে নিয়মগুলো আছে ঠিক তেমনই, শুধু আমার বুঝতে হবে যে এই হয় সিন্স অ্যাজ দ্বারা যদি আমাদের কারণ বোঝায় তাহলে বিকজ অফ। সিম্বল করার ক্ষেত্রে আমরা বিকজ অফ ব্যবহার করব, আর কম্পাউন্ডে এটা শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করব। তাহলে আমার দা হোয়েন হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, তার মানে সে অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারেনি। তাহলে আমাদের হোয়েনের পরে যে ক্লজটা আছে এই ক্লজটাকে ভাঙতে হবে। বিকজ অফ হিজ ইলনেস, এখানে আমরা বিকজ অফ হিজ ইল যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভকে নাউন বানিয়েছি। আমরা বলেছি যে আমরা কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে নাউন করা যায়, আর যে অ্যাডজেক্টিভ না থাকে তাহলে মূল ভার্বকে ভার্বের সাথে আইএনজি করা যায়। যেমন বিকজ অফ হিজ বিং ইলনেস ইল হি কুড নট গো টু স্কুল, এটা বলা যায় বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট গো টু স্কুল। কিভাবে কম্পাউন্ড করবো? দুটি ক্লজের মাঝখানে শুধু এন্ড ব্যবহার করবো, হি ওয়াজ ইল এন্ড হি কুড নট গো টু স্কুল। এরপর হয় সিন্স অ্যাজ দ্বারা যদি একই সাবজেক্ট হয়, যদি দুটি ক্লজে সেম সাবজেক্ট হয়, তাহলে সেম সাবজেক্ট হলে তাহলে শুধুমাত্র আমরা যে ক্লাসটি করতে হবে, হয় সিন্স অ্যাজ এর পরিবর্তে ভার্বের সাথে আইএনজি, এরপর বাকি যা আছে তাই লিখতে হবে। হয় সিন্স অ্যাজ এর, আমি আবার বলি, হয় সিন্স অ্যাজ এর পরিবর্তে ভার্বের সাথে আইএনজি, এরপর ভার্বের আইএনজির পর থেকে যা আছে তাই লিখতে হবে। অ্যাজ ইউ গো টু স্কুল রেগুলারলি ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমাদের কি করতে হবে, এই যে গো ভার্বটা আছে, এই যে গো, এখানে গো ভার্বটা, এই যে গো ভার্বটা, এই গো ভার্বটার সাথে শুধু আইএনজি যোগ করে দেব, আর বাকি যা আছে, বাকি যা থাকবে হুবহু তাই আমরা লিখে দিব, শেষ। আমাদের এটা সিম্পল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমাদের কি পরিবর্তনটা এখানে, শুধুমাত্র ভার্বের সাথে
আইএনজি যোগ করলেই হয়ে যাবে, এখানে কোনো বিকজ অফ বা এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু ভার্বের সাথে আইএনজি। কম্পাউন্ড করার ক্ষেত্রে দুটি ক্লজের মাঝখানে শুধুমাত্র এন্ড বসবে, আর এস সিন্স এগুলো তো উঠে যাবে, এগুলো থাকে না, এগুলো উঠে যাবে এবং দুটি ক্লজের মাঝখানে এন্ড বসবে। এরপর আমাদের যে রুলসটা আছে এটা হচ্ছে যদি হয় সিন্স এস দ্বারা ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয়, আমি আবারও বলি, যদি হয় সিন্স এস দ্বারা ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয় তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমরা হয় সিন্স এস দ্বারা ভিন্ন ভিন্ন সাবজেক্ট হলে তাহলে দুই জায়গায় সাবজেক্টটা আগে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা রাখতে হবে, শুধুমাত্র ভার্বের আমরা পরিবর্তন করব। আমার যদি সেম সাবজেক্ট হয় ওই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা আনার প্রয়োজন ছিল না প্রথমে, কিন্তু যদি ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয় তাহলে দুই সাবজেক্ট আনতে হবে, শুধুমাত্র ভার্বকে পরিবর্তন করবো। এই যে ভার্বটা গট, এই ভার্বটাকে আমরা আইএনজি করে ফেলবো, তাহলে আমাদের হয়ে যাবে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, হয় সিন্স অ্যাজ উঠে যাবে আর শুধুমাত্র মূল ভার্বের সাথে আমাদের আইএনজি ব্যবহার করব, আর যা আছে হুবহু তাই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে হোয়েন দা ওয়েদার গট ওস্ট উই ওয়েন্ট ব্যাক হোম, আমি একটু দেখাই যে এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট পড়ছি, তাহলে দা ওয়েদার হচ্ছে একটি সাবজেক্ট, দ্বিতীয় ক্লজে, প্রথম ক্লজ হচ্ছে দা ওয়েদার সাবজেক্ট আর দ্বিতীয় ক্লজ হচ্ছে উই সাবজেক্ট, তাহলে আমাদের এখানে আলাদা আলাদা সাবজেক্ট বসেছে। আমি আবার একটু দেখাই, আমাদের এখানে আলাদা আলাদা সাবজেক্ট বসেছে, তাহলে আমরা বলতে পারি ভিন্ন ভিন্ন সাবজেক্ট। তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কি আমাদের করণীয়? যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট রাখতে হবে এবং মূল ভার্বের সাথে শুধুমাত্র আমরা আইএনজি ব্যবহার করব, তারপর যা আছে তাই ব্যবহার করব। দা ওয়েদার গেটিং ওয়ার্স্ট, উই ওয়েন্ট ব্যাক হোম, শেষ, এটাই উত্তর। এরপর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের কাজ কি? দা ওয়েদার গট ওয়ার্স্ট অ্যান্ড উই ওয়েন্ট ব্যাক হোম, শুধু দুটি ক্লজের মাঝখানে আমরা কি ব্যবহার করেছি? অ্যান্ড ব্যবহার করেছি, তাহলে আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে। এরপর হয় সিন্স এস দ্বারা যদি বয়স বোঝায় তাহলে অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ এর পর আমরা টাইমটা দিয়ে দিলেই হবে, যে বয়সটা চেয়েছে সেই বয়সটা। যদি কোনো কাল হয় যেমন বাল্যকাল, তারপরে হচ্ছে শিশুকাল, বাল্যকাল হলে বয়হুড, শিশুকাল হলে চাইল্ডহুড, তাহলে এগুলো ব্যবহার করতে হবে, এগুলো ব্যবহার করলে আমাদের এটা হয়ে যাবে। আমি আমার একটু দেখাই, হোয়েন হি ওয়াজ 6 তার মানে তার যখন তার বয়স 6 বছর, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে যেত, তাহলে যখন তার বয়স 6 বছর ছিল সেই স্কুলে যেত, তাহলে এটা দ্বারা প্রথম যে ক্লজ এটাতে বয়স বুঝাচ্ছে, তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাট দ্য এজ অফ 6। যদি বলতাম হোয়েন হি ওয়াজ 10 তাহলে অ্যাট দ্য এজ অফ 10। যদি বলতাম তার বয়স 12 বছর, হোয়েন হি ওয়াজ 12 তাহলে অ্যাট দ্য এজ অফ 12 হি ওয়েন্ট টু স্কুল। তারপর আমাদের কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের দুটি ক্লজের মাঝখানে শুধুমাত্র এন্ড ব্যবহার করলে হবে, হি ওয়াজ 6 এন্ড হি ওয়েন্ট টু স্কুল। হোয়েন হি ওয়াজ চাইল্ড হি লস্ট হিজ ফাদার, আমি আবার বলি, হোয়েন হি ওয়াজ চাইল্ড হি লস্ট হিজ ফাদার, তাহলে বাল্যকালে সে তার বাবাকে হারিয়েছে, যখন সে বাল্যকাল ছিল, যখন সে শিশু ছিল, সে তার বাবাকে হারিয়েছে, তাহলে শিশু বয়সে সে তার বাবাকে হারিয়েছে, তাহলে এটা ইন হিজ চাইল্ডহুড, ইন হিজ চাইল্ডহুড হি লস্ট হিজ ফাদার। তাহলে আমরা বলি শিশুকাল হলে চাইল্ডহুড আর বাল্যকাল হলে বয়হুড। হি ওয়াজ চাইল্ড অ্যান্ড হি লস্ট হিজ ফাদার, তাহলে দুটি ক্লজের মাঝখানে আমরা শুধুমাত্র অ্যান্ড বসিয়ে দিলে হবে। যদি আমরা এখানে ব্যাখ্যা করেছি যদি ছোট সময় হয় তাহলে আমরা অ্যাড ব্যবহার করি, আর বড় সময় হলে ইন ব্যবহার করি। এটা অ্যাডভার্বিয়াল অফ টাইমের কিছু নিয়ম কানুন আছে প্রিপোজিশনাল, সেই প্রিপোজিশনাল নিয়মগুলো জানলে আমরা এখানে ভালো করে বুঝতে পারবো। শুধু আমি এখানে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, ছোট সময় হলে অ্যাট আর বড় সময় হলে ইন বসে। হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কাকু সিং, আমরা স্প্রিং হচ্ছে একটা কাল, কেমন কাল? এটা হচ্ছে বসন্তকাল বোঝায়, তাহলে এটা বড় একটা সময়, 2 মাসের মতো একটা সময়, তাহলে এটা ইন স্প্রিং দ্য কাকু সিং। ছোট বড় সময় হলে ইন ব্যবহার করি, ইন স্প্রিং দ্য কাকু সিং। ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কাকু সিং, এই যে হোয়েন ইট ইজ স্প্রিং, যে ইট ইজ হোয়েনের পরে যে ক্লজটা আছে এটা পুরোটা ব্যবহার করেছে ইট ইজ স্প্রিং, তারপর দুটো ক্লজের মাঝখানে অ্যান্ড ব্যবহার করেছে অ্যান্ড দ্য কাকু সিং। As it is 10 a.m. we go to school. At the point of time, যেহেতু 10টা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, at 10 a.m. we go to school. It is 10 a.m. and we go to school. তাহলে আমরা প্রথম যে ক্লজটা আছে সেই ক্লজটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে ঠিক রেখেছি, দুটি ক্লজের মাঝখানে অ্যান্ড ব্যবহার করেছি এবং বাকি অংশ। আমরা এখানে একটি
কমপ্লেক্স, এখন আমরা যে নিয়মটা করবো সেটা হচ্ছে অ্যাজিটিভের নিয়ম। আমরা কিছু কিছু কমপ্লেক্স সেন্টেন্সে হু ইজ দ্যাটের সাথে আমরা অ্যাজিটিভ পাই, সেই অ্যাজিটিভ গুলাকে আমরা করণীয় কি, এই যে আই নো এ গার্ল হু ইজ বিউটিফুল, এই যে এখানে বিউটিফুল যে শব্দটা আছে এটা একটা অ্যাজিটিভ। এখন এই অ্যাজিটিভটাকে আমরা যদি হুটা যে শব্দটাকে মডিফাই করেছে সেই শব্দের পূর্বে বসিয়ে দেই, তাহলে আমরা এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আমি একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ দিয়ে দেখাই। এই যে সিম্পল, আই নো এ গার্ল, এই যে আই নো এ গার্ল, তাহলে এই যে বিউটিফুল শব্দটা আছে, এই যে বিউটিফুল শব্দটা আছে আমার, এই যে বিউটিফুল শব্দটা আছে, এই শব্দটা এখানে আমি বসিয়ে দিলে হয়ে যাবে উত্তরটা। আই নো এ আই নো এ বিউটিফুল গার্ল, আই নো এ বিউটিফুল গার্ল। এখন আমি আবার সেম একই কাজ করতে পারি, যে এই বিউটিফুল যে শব্দটা আছে এটাকে আমি যে উঠিয়ে হু ইজ দ্যাট লিখে আই নো এ গার্ল হু, গার্ল মে হু ইজ বিউটিফুল, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। এখন আমরা এই নিয়মটা কিভাবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে করবো, আমরা এটা সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে গিয়েছি। এখানে যে পাশে রুলস দেওয়া আছে, রুলস গুলো ভালো করে খেয়াল করবে, তাহলে এটা ক্লিয়ার হবে। তারপর আমি চলে যাচ্ছি উদাহরণে, হি লিডস এ সিম্পল লাইফ। আমি এখানে ব্যবহার করছি এই যে সিম্পল, যেটা এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমরা উঠিয়ে দিব, এবং লাইফটা এখন জানতে হবে কি, যদি এটা লাইফ শব্দটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু, আর যদি বস্তুবাচক হয় তাহলে হুইচ ব্যবহার করব কমপ্লেক্স করার সময়। তাহলে হি লিডস এ লাইফ, এই যে হি লিডস এ লাইফ, তারপরে যেহেতু লাইফটা হচ্ছে বস্তুবাচক, হুইচ ইজ সিম্পল, যে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকলে এইভাবে আমরা কমপ্লেক্স করতে পারি। তারপর কম্পাউন্ড করার ক্ষেত্রে নিয়ম কি, এই যে হুইচের জায়গায় শুধুমাত্র আমরা অ্যান্ড ব্যবহার করব, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। হি লিডস এ লাইফ অ্যান্ড ইট ইজ সিম্পল। এখানে আমরা কেউ প্রশ্ন হতে পারে যে এখানে ইটটা কোথা থেকে এসেছে, ইটটা ওই যে হুইচটা যেহেতু বস্তুবাচক, সেহেতু আমরা এখানে ইটটা ব্যবহার করেছি সাবজেক্ট হিসেবে। দ্য ট্রি হুইচ ইজ লার্জ ক্যান গিভ মোর শেল্টার, তাহলে যে গাছটা বড় সেটা আমাদের বেশি আশ্রয় দেয় বা বেশি ছায়া দেয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এই যে হুইচ ইজ লার্জ, এই যে এটা হচ্ছে আমার নতুন ক্লোজ, তাহলে দ্য ট্রি ক্যান গিভ আস মোর শেল্টার, তাহলে এখানে লার্জ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার একটু দেখাই, এখানে যে লার্জ আছে এটা কি অ্যাডজেক্টিভ, এই লার্জটা আমরা দ্য ট্রি এর মাঝখানে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। আমি আবার বলি, আমি আবার দেখাই, এই যে এখানে আমাদের দ্য ট্রি, এটার পূর্বে লার্জ শব্দটাকে আমি যদি এখানে ঘুরিয়ে নিয়ে এখানে বসিয়ে দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা একটা সিম্পল হয়ে যাবে। তাহলে দ্য লার্জ ট্রি ক্যান গিভ আস মোর শেল্টার, দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ইট ক্যান গিভ আস মোর শেল্টার। এরপর আমরা অ্যাডভার্বকে ভাঙবো। কিভাবে অ্যাডভার্বকে ভাঙতে পারি, অ্যাডভার্বকে যদি সিম্পল আমরা কোনো অ্যাডভার্ব পাই, সেটাকে ইট ইজ, যদি যেমন আমরা এখানে ব্যবহার করছি স্লো, স্লোলি, এটা একটা অ্যাডভার্ব, কুইকলি এটা একটা অ্যাডভার্ব, তাহলে এটাকে ভাঙার নিয়ম হচ্ছে ইট ইজ স্লোকে যদি আমরা ভাঙি তাহলে ইট ইজ স্লো দ্যাট, যদি কুইকলিকে ভাঙি ইট ইজ কুইক দ্যাট। আমরা এইভাবে অ্যাডভার্বকে ভেঙে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। তাহলে আমরা একটা উদাহরণে যাই, স্লোলি হি ওয়েন্ট আউট ফ্রম অফিস। আমি আবার বলি স্লোলি, তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব পেয়েছি স্লোলি, তাহলে এইটাকে আমরা ভাঙলেই এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আমি আবার বলি, এটা যদি এটাকে আমরা ভাঙি তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে স্লোলিকে ভাঙলে ইট ইজ স্লো দ্যাট হি ওয়েন্ট আউট ফ্রম অফিস, ইট ইজ স্লো দ্যাট হি ওয়েন্ট আউট ফ্রম অফিস। আমরা এই যে এই স্লোলিকে ভেঙে আমি আবার দেখাই যে এই স্লোলি যে শব্দটা আছে এটাকে ভেঙে ইট ইজ স্লো দ্যাট লিখেছি, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে দ্যাটের জায়গায় শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করলে হয়ে যাবে, ইট ইজ স্লো অ্যান্ড হি ওয়েন্ট আউট ফ্রম অফিস। আবার এরকম কুইকলি থাকতে পারে, কুইকলি থাকার ক্ষেত্রে শেষ সেমি, ইট ইজ কুইক দ্যাট, রেগুলারলি ইট ইজ রেগুলার দ্যাট। অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্স হলে কমপ্লেক্স করার সময় ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয়। এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অবশ্য অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরিটা একটু বেশি হয়। যেমন হেলথ ইজ ওয়েলথ, এখানে ওয়েলথ অ্যাডজেক্টিভ, তাহলে এটা সাবজেক্ট হচ্ছে হেলথ, তো
তাহলে এখন আমাদের করণীয় কি, এই হেলথ যে সাবজেক্ট আছে এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি করবো। কিভাবে করবো, ইট ইজ হেলথ। এখন হেলথটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু, আর বস্তুবাচক হলে হুইচ। যেহেতু আমাদের বস্তুবাচক তাহলে হুইচ, পরে ইজ ওয়েলথ ব্যবহার করলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। আমি দেখাই, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তাহলে এই যে হেলথ যে এই নাউনটি আছে এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি করেছি, ইন্ট্রোডাক্টরি করে ইট ইজ হেলথ। তারপর হচ্ছে হেলথ, হেলথ যেহেতু বস্তুবাচক হুইচ, হুইচ ব্যবহার করেছি, তারপরে যে ইজ ওয়েলথ, শেষ। এইভাবে এটাকে সহজে আমরা কমপ্লেক্স করতে পারি। কম্পাউন্ড করার ক্ষেত্রে হুইচ জায়গায় শুধুমাত্র এন্ড ব্যবহার করলে ইট ইজ হেলথ এন্ড ওয়েলথ, অথবা ইট ইজ হেলথ এন্ড ইট ইজ ওয়েলথ। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ, এই যে আমরা এটা লিখেছি, ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ। তাহলে এখানে ইট ইজটা যেহেতু ইন্ট্রোডাক্টরি হিসেবে বসে, আমরা শুধুমাত্র নিব ইউনিটি, শুধুমাত্র আমরা এখান থেকে ইউনিটি নিব। এই যে শুধুমাত্র আমরা এখান থেকে ইউনিটি নিব, তারপর হুইজের পরে ইজ স্ট্রেংথ। তাহলে আমাদের সিম্পল হয়ে যাচ্ছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ। এটা কম্পাউন্ড করার ক্ষেত্রে একদম সহজ, শুধুমাত্র আমরা দুটি ক্লজের মাঝখানে আমরা এন্ড ব্যবহার করে দিলেই আমরা এটা কম্পাউন্ড হয়ে যাবে। ইট ইজ ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ, অথবা ইট ইজ ইউনিটি অ্যান্ড ইট ইজ স্ট্রেংথ। ইন্ট্রোডাক্টরি আবার প্লেসের সাথে সম্পর্ক হচ্ছে হয়ারের, এবং টাইমের সাথে সম্পর্ক হচ্ছে হয়েনের। আমি আবার বলি, প্লেসের সাথে সম্পর্ক হচ্ছে হয়ার, এবং টাইমের সাথে সম্পর্ক হচ্ছে হয়নের। যে হি লিভড ইন ঢাকা, তাহলে এটা হচ্ছে আমার এটা, এই যে ঢাকা হচ্ছে একটা প্লেস, তাহলে এটার সাথে সম্পর্ক হচ্ছে কমপ্লেক্স করার সময় আমরা এটার সাথে সম্পর্ক হচ্ছে হয়ারের। আর যদি টাইম হয় তাহলে টাইমের সাথে সম্পর্ক হচ্ছে হয়েনের। তাহলে ঢাকাকে কি লিখতে পারি, এই ঢাকাটাকে ইট ইজ ঢাকা, অথবা ঢাকা ইজ দ্য প্লেস, দুটো যে কোনো একটা ব্যবহার করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ইট ইজ ঢাকাটা এটাই বেশি ভালো, ইট ইজ ঢাকা। তারপর ঢাকার পরে আমরা ব্যবহার করবো হোয়ার হি লিভড। এই যে প্রথম ক্লজে আমরা সিম্পল সেন্টেন্সের যে প্রথম সেন্টেন্স আছে এটাতে চলে যাব। তাহলে আমরা আবার বলি, ঢাকাকে কি করেছি, ইট ইজ ঢাকা। যদি রাজশাহী থাকে ইট ইজ রাজশাহী, যদি থাকে বরিশাল ইট ইজ বরিশাল। তারপর এই স্থানের পরিবর্তে আমরা হোয়ার ব্যবহার করব, তারপরে যে প্রথম ক্লজে যে ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে সেটি ব্যবহার করব, সাবজেক্ট ভার্ব ব্যবহার করব। তাহলে আমরা এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে হি লিভড ইন ঢাকা, ইট ইজ ঢাকা হোয়ার হি লিভড ইন। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুটি ক্লজের মাঝখানে আমরা এন্ড ব্যবহার করবো, হোয়ার যে জায়গাটা থাকবে বা হোয়েন যে জায়গাটা থাকবে সেই জায়গাটা আমরা এন্ড ব্যবহার করবো, তাহলেই হবে। ইট ইজ ইন 1990 when he was born। আমি আবার বলি, ইট ইজ ইন 1990 when he was born। তাহলে আমাদের এখানে আমাদের করণীয় কি, এই যে আমরা he was born in 1990। আমি আবার দেখাই, সেম আগের মতোই, 1990 হচ্ছে টাইম, তাহলে এটা টাইমের পরিবর্তে আমরা when ব্যবহার করেছি। তাহলে 1990 কে কি লেখা যায়, ইট ইজ 1990 when he was born। সময়ের পরে আমরা কি ব্যবহার করেছি, হোয়েন, সময়ের পরিবর্তে আমরা হোয়েন ব্যবহার করেছি। তারপর প্রথম যে ক্লজটা আছে সেই ক্লজটা ব্যবহার করেছি, এই যে এটা ব্যবহার করেছি, শেষ। তাহলে আমাদের হয়ে যাবে এটা। কম্পাউন্ড করার ক্ষেত্রে দুটি ক্লজের মাঝখানে বা হোয়েনের পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করব, তাহলে আমাদের এখানে কম্পাউন্ড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার পুরো ক্লাসটিতে থাকার জন্য। আমি সামনে যে ক্লাসটি নিয়ে আসছি, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেই কয়টা রুলস আমি করিয়েছি, এই কয়টা রুলসের উপরে কিভাবে আমরা বোর্ড সলিউশন গুলো করবো, এসএসসি এবং এইচএসসি তে কিভাবে বোর্ড সলিউশন গুলো আমরা এখানে করব, সেই বোর্ড সলিউশন গুলো আমি নিয়ে আগামী ক্লাসে আসছি। আশা করি আগামী ক্লাস পর্যন্ত আমার সাথে থাকবেন এবং এই গ্রামারগুলো থেকে বেশি উপকৃত হবেন, সে আশায় ব্যক্ত করে আমি আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।